আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবশেষে শেষ হয়ে গেল মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ এইচপি এবং বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের ২ ম্যাচের টি-টোয়েন্টি এবং ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে এবং টি-টোয়েন্টি এই ৫ টি ম্যাচেই কিন্তু বাংলাদেশ এইচপি এবং বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের কাছে হেরেছে মালয়েশিয়া ক্রিকেট দল। একটা ম্যাচও তারা ভালোভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সবগুলো ম্যাচেই তারা একতরফাভাবে হেরেছে। বাংলাদেশের এইচপি এবং অনূর্ধ্ব-23 দলের সামনে একদমই তারা দাঁড়াতে পারেনি। এতে মালয়েশিয়া দল হয়তোবা একটা আইডিয়া পেয়ে গেছে যে তারা এই ধরনের ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি একটা সার্ভাইভ করতে পারবে না। কারণ এইচপি দল না হয় সেখানে শামীম পাটোয়ারি, সাব্বির রহমানের সাথে অনেক কিছু সিনিয়র ক্রিকেটার ছিল। তাদের সাথে তারা পেরে উঠতে পারেনি। প্রথম টি-টোয়েন্টিতে ৮৯ রানে এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরেছে। কিন্তু যখন অনূর্ধ্ব-23 দল বাংলাদেশের একদম ইয়াং ক্রিকেটারদের এগেইনস্টে তারা খেলেছে ৩ টা ওয়ানডে, সেখানেও কিন্তু তারা খুব বড় ব্যবধানে হেরেছে। প্রথম ম্যাচে ১৫৩ রানে হেরেছে। দ্বিতীয় ম্যাচে যদিও ৩ উইকেটে হেরেছে, তবে তৃতীয় ওয়ানডে ম্যাচে ২৩৭ রানে বড় ব্যবধানে হেরেছে। এতে মালয়েশিয়া ক্রিকেট দলের প্রস্তুতিটা ভালোভাবে হয়েছে। এখন হোয়াট অ্যাবাউট বাংলাদেশ, এইচপি এবং অনূর্ধ্ব-23 দলের কি প্রস্তুতিটা হলো অথবা এখান থেকে আমরা কি পেলাম? ২ টা টি-টোয়েন্টি এবং ৩ টা ওয়ানডেতে খেলা ক্রিকেটারদের থেকে আজকে আলোচনা করব যে কোন ৫ টা ক্রিকেটার সেরা পারফর্ম করেছে অথবা তাদেরকে দিয়ে ভবিষ্যতে ভালো কিছু পরিকল্পনা করা যেতে পারে। একজন ব্যাটসম্যান, ২ টা অলরাউন্ডার এবং ২ টা স্পিনারকে আমি রেখেছি। এর মধ্যে থেকে একমাত্র ব্যাটসম্যানটা হচ্ছে ওপেনার ব্যাটসম্যান ডানহাতি জাওয়াদ আবরার, যে ২ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে এইচপির হয়ে খেলেছে এবং ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে অনূর্ধ্ব-23 দলের হয়েও খেলেছে। এইচপির হয়ে ২ টা টি-টোয়েন্টি খেলেছে এবং অনূর্ধ্ব-23 এর হয়ে ২ টা ওয়ানডে ম্যাচে সে খেলেছে। যার মধ্যে থেকে তার ব্যাট থেকে টি-টোয়েন্টি ম্যাচের ইনটেন্ট পাওয়া গিয়েছে। যদিও আহামরি কোনো পারফরম্যান্স করেনি টি-টোয়েন্টিতে। প্রথম ম্যাচে ৩-৪ ১ ছক্কায় ১৮ বলে ২৮ রান করেছিল মিরপুরে। আ তারপর দ্বিতীয় ম্যাচে ৮ বলে ২৩ রান করেছিল ২-৪ এবং ২ ছক্কায় মিরপুরে। ২ টা ম্যাচেই কিন্তু ভালো স্টার্ট পেয়েছিল, লম্বা করতে পারেনি। যদি লম্বা করত হয়তোবা আরো ভালো কিছু আমরা দেখতে পারতাম। ২ টা ওয়ানডে ম্যাচ খেলেছে অনূর্ধ্ব-২৩ এর হয়ে। প্রথম ওয়ানডে ম্যাচে সে যদিও ভালো করতে পারেনি, ৮ বলে ৫ রান করে আউট হয়ে গেছে, যার কারণে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তাকে ড্রপ করা হয়। তবে তৃতীয় ওয়ানডে ম্যাচে সে দারুণ একটা টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছে ওয়ানডেতে। ৫-৪ ৫ ছক্কায় ৩২ বলে ৫৩ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। এতে করে কিন্তু তার টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতি যে তার ঝুঁকিটা বা টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করার যে একটা প্রতিভা রয়েছে তার, সেটা কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের পাইপলাইনকে মজবুত করতে সুবিধা করবে। ইতিমধ্যে অনেকেই জাওয়াদ আবরারকে কেন বাংলাদেশ এইচপি দলের হয়ে টপ এন্ড সিরিজের স্কোয়াডে রাখা হয়নি সেটা নিয়ে অনেকে কিন্তু আওয়াজ তুলছেন। টপ এন্ড সিরিজে যদি জাওয়াদ আবরারকে নেওয়া হতো খুবই ভালো হতো, কারণ সেখানে জিশান আলম, হাবিবুর রহমান সহ ২ টা ওপেনারই আছে, ব্যাকআপ ওপেনার নেই। সেখানে জাওয়াদ আবরারকে তারা চাইলে কিন্তু নিতে পারত। তারপর যেটা বলছিলাম যে এই মালয়েশিয়া সিরিজে আরো ২ টা অলরাউন্ডার এবং ২ টা স্পিনারকে রেখেছি আমি। ২ টা অলরাউন্ডারের মধ্যে প্রথম নামটা আসে আহারার আমিন পিয়ানের, যে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ৩ টা ওয়ানডে ম্যাচে খেলেছে এবং ৩ টা ওয়ানডে ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেছে, বল হাতে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে। ৩ ম্যাচ খেলে যদিও মাত্র ১ উইকেট শিকার করেছে, তবে ইকোনমিক্যাল বোলিং করেছে। প্রথম ওয়ানডে ম্যাচে বসুন্ধরার মাঠে গত ১২ আগস্ট সে ব্যাট হাতে ৬২ বলে ৬১ রানের একটা ৫০ ঊর্ধ্ব ইনিংস খেলেছে, দুর্দান্ত ভালো পারফর্ম করেছে। বল হাতে উইকেট না পেলেও ৫ ওভারে ইকোনমিক্যাল বোলিং করে মাত্র ১১ রান দিয়েছে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে গত ১৪ আগস্ট বসুন্ধরার মাঠে সে ৭৬ বলে ৫৭ রান করে অপরাজিত ছিল ব্যাট হাতে। বল হাতে ২ ওভারে ৪ রান দিয়ে কোন উইকেট শিকার করতে পারেনি। তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে গতকাল ১৬ আগস্ট বসুন্ধরার মাঠে সে ১৯ বলে ২৪ রান করে রান আউট হয়ে গেছে। তবে বল হাতে এদিন উইকেট পেয়েছে একটা, ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ১ উইকেট শিকার করেছে। ৩ ম্যাচ খেলে ২ টা ৫০ করেছে। যদি রান আউট না হতো তৃতীয় ওয়ানডেতে তাহলে হয়তোবা আরো কিছু বেটার কিছু করতে পারত। ৩ ম্যাচ খেলে ইকোনমিক্যাল বোলিং করেছে, তবে উইকেট শিকার করেছে মাত্র ১টি। বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ভবিষ্যতের পাইপলাইন মজবুত করতে অথবা জাতীয় দলের আহ, তার যেই পথ সেই পথের এই পারফরমেন্সটা হয়তোবা ফিউচারে তার ভালো কাজে আসতে পারে। আরেকটা অলরাউন্ডার যাকে বোলিং অলরাউন্ডার হিসেবে বেশি প্রেফারেন্স দেওয়া হয় সেটা হচ্ছে অফ স্পিনিং অলরাউন্ডার শেখ পারভেজ জীবন। সে দুর্দান্ত বোলিং করেছে, ওয়ানডে সিরিজটাতে ২ টা 5 অর্জন করেছে, ব্যাট হাতেও ৩ টা ম্যাচে অপরাজিত থেকে টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করেছেন। প্রথম ওয়ানডে ম্যাচে গত ১২ তারিখ বসুন্ধরাতে সে বল হাতে ৭ ওভার ৫ বলে মাত্র ১৬ রান দিয়ে ৫টা উইকেট শিকার করেছে, 5 অর্জন করেছে। পাশাপাশি ব্যাট হাতেও কন্ট্রিবিউট করেছে, যেখানে সে ১৮ বলে ৩৫ রানের একটা দুর্দান্ত নক খেলে অপরাজিত ছিল। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে গত ১৪ তারিখ বসুন্ধরার মাঠে সে যদিও ৩ টা ওয়ানডে ম্যাচই বসুন্ধরাতেই হয়েছে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বল হাতে ৮ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৫টা উইকেট শিকার করেছে দ্বিতীয় ৫ পারি সিরিজের। ব্যাট হাতে ১ বলে ১ রান করে অপরাজিত ছিল।
তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে গতকাল 16 আগস্ট সে 4 ওভার 4 বলে মাত্র 13 রান দিয়ে 3টা উইকেট শিকার করেছে। তবে ব্যাট হাতে আজকে গত ম্যাচেও কন্ট্রিবিউট করেছে তৃতীয় ওয়ানডেতে 13 বলে 23 রান করে সে অপরাজিত ছিল। তাই বলা যায় যে তার হাতে ব্যাট হাতেও তার হাতে অনেক স্ট্রোক রয়েছে, পাশাপাশি বল হাতে তো 3 ম্যাচ খেলে 13 উইকেট শিকার করেছি। তারপর দুইটা জেনুইন স্পিনার যারা এই এইচপি এবং অনূর্ধ্ব-23 এর হয়ে ভালো পারফর্ম করেছে, যাদেরকে আমি পিক করেছি তারা হচ্ছে অফ স্পিনার বা মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেল হাসান এবং আরেকজন হচ্ছে লেগ স্পিনার স্বাধীন ইসলাম। মিস্ট্রি স্পিনার রুবেল হাসান শুধুমাত্র টি-20 স্কোয়াডই ছিল, তারপর টপ এন্ড সিরিজ খেলতে চলে গিয়েছে। সে দুইটা ম্যাচ খেলেছে টি-20তে। প্রথম ম্যাচে 3 ওভারে মাত্র 6 রান দিয়ে 2টা উইকেট শিকার করেছে, একটা মেডেনও পেয়েছে। টি-20তে মাত্র 6 রান দিয়ে 2 উইকেট 3 ওভারে, খুবই ভালো বোলিং। দ্বিতীয় টি-20 ম্যাচেও আরো ভালো বোলিং করেছে, 4 ওভারে 1 মেডেনে মাত্র 9 রান দিয়ে একটা উইকেট শিকার করেছে। 2 ম্যাচ মিলিয়ে মাত্র 3 উইকেট শিকার করলেও খুবই ইকোনমিক্যাল বোলিং করেছে। 2 ম্যাচ মিলিয়ে 7 ওভার বল করে মাত্র 15 রান দিয়ে 3টা উইকেট শিকার করেছে। আরেকটা স্পিনারের কথা বলছিলাম, সেটা হচ্ছে লেগ স্পিনার স্বাধীন ইসলাম, যে এইচপির হয়ে টি-20 সিরিজ স্কোয়াডে থাকলেও তার একাদশে খেলা হয়নি, তবে অনূর্ধ্ব-23 এর হয়ে 2টা ওয়ানডে ম্যাচ খেলেছে এই লেগ স্পিনার। প্রথম ওয়ানডে ম্যাচে 9 ওভারে মাত্র 32 রান দিয়ে 2টা উইকেট শিকার করেছে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে 9 ওভারে 36 রান দিয়ে 2টা উইকেট শিকার করেছে। 2টা ম্যাচেই ভালো ইকোনমিক্যাল বোলিং করেছে, 2 ম্যাচ খেলে 4টা উইকেট শিকার করেছে। তাই বলা যায় যে এই স্বাধীন ইসলাম, লেগ স্পিনার স্বাধীন ইসলামের ভবিষ্যতে, যেহেতু আমাদের জাতীয় দলে একমাত্র লেগ স্পিনার হিসেবে খেলে ওয়ানডে এবং টি-20তে রিশাদ হোসেন, এছাড়া কোনো লেগ স্পিনার জাতীয় দলের রাডারে আপাতত নেই। বাইরে অনেকগুলো লেগ স্পিনাররা এখন আস্তে আস্তে মাথা উঠাতে শুরু করে দিয়েছে। এর মধ্যে এই স্বাধীন ইসলাম অন্যতম একটা লেগ স্পিনার, যে ফিউচারে বাংলাদেশের একজন ব্যাকআপ লেগ স্পিনার হওয়ার সক্ষমতা রাখে। আরো পথ বাকি, জাতীয় দলে যাওয়ার আগে আরো কিছু সিরিজ এবং ইয়াতে ভালো করতে হবে তার। এই 5টা ক্রিকেটার ওপেনার জাওয়াদ আবরারকে আরো বেশি সুযোগ দিলে দেখা যেতে পারে সে আর বেটার কিছু করতে পারে কিনা। অলরাউন্ডার আহরার আমিন পিয়ান এবং শেখ পারভেজ জীবনের প্রতি আমার ফোকাস থাকবে তার ফিউচারের ট্যুরগুলোতে বা ফিউচার প্রোগ্রামগুলোতে কিরকম পারফরমেন্স করে। লেগ স্পিনার স্বাধীন ইসলাম এবং মিস্ট্রি স্পিনার রুবেল হাসানের পারফরমেন্স দেখতে আমি মুখিয়ে আছি। এই 5 জন ক্রিকেটারের বাইরে আরো কিছু ক্রিকেটার ভালো খেলেছে এই মালয়েশিয়া সিরিজে। এর মধ্যে থেকে এমডি আব্দুল্লাহ নামে একজন উইকেট কিপার ব্যাটসম্যান আছে, 100 বলে 94 রানের একটা ইনিংস খেলেছে প্রথম ওয়ানডে ম্যাচে অনূর্ধ্ব-23 এর হয়ে। এছাড়া সবশেষ গত ওয়ানডে ম্যাচে উইকেট কিপার ব্যাটসম্যান আদিল বিন সিদ্দিক 14-4 এবং 4 ছক্কা 111 বলে 135 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, যার ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে 369 রানের একটা বিশাল পাহাড়সম টার্গেট জুড়ে দিতে পেরেছিল মালয়েশিয়ার সামনে। জবাবে তারা 237 রানের বড় ব্যবধানে হেরেছিল। আদিল বিন সিদ্দিক বা এই এমডি আব্দুল্লাহর মতো উইকেট কিপার ব্যাটসম্যানরাও ফিউচারে নজরে থাকবে বাংলাদেশের পাইপলাইন সমৃদ্ধ করার ক্ষেত্রে। তাদের আরো ভালো পারফর্ম করে এগোতে হবে। তাছাড়া বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানও কিন্তু টি-20 সিরিজে 2টা ম্যাচে 3টা উইকেট শিকার করেছে, খুব ইকোনমিক্যাল বল করেছে। 4 ওভার বল করে মাত্র 9 রান দিয়ে 3টা উইকেট শিকার করেছে। এছাড়া আরো কিছু ক্রিকেটাররা কিন্তু ভালো পারফর্ম করেছে। দেবাশিস দেবা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সে 41 বলে 58 রানের একটা ইনিংস খেলেছে। এগুলো আস্তে আস্তে আরো যদি বেশি ম্যাচ খেলে তারা, তাহলে আর বোঝা যাবে যে তারা যে পারফরমেন্সটা এই সিরিজে দেখিয়েছে মালয়েশিয়ার বিপক্ষে সেটা কন্টিনিউ করতে পারে কিনা। অনেকে বলতে পারেন যে মালয়েশিয়ার বিপক্ষে পারফরমেন্সকে কেন এত বেশি হাইলাইট করছে, তারা তো যে বললামই যে 5টা ম্যাচে সবগুলো ম্যাচে হেরেছে। এই দলকে নিয়ে আলোচনা করে কি আছে, বড় দলের সাথে ভালো পারফর্ম করে যাওয়া উচিত। যদিও মালয়েশিয়া ছোট দল এবং দেশের মাটিতে আমরা খেলেছি, তবে এটাও একটা সুযোগ। এরকম সুযোগও তো অনেক আন্ডার 23 ক্রিকেটাররা বা এইচপি ক্রিকেটাররা ওইভাবে পায় না। আশা করব নেক্সটে বাংলাদেশ যখন ভালো কোনো দলের বিপক্ষে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা বা এই সমস্ত দেশের ইমার্জিং দলের সাথে যখন খেলবে, এই ক্রিকেটাররা যারা এখানে পারফর্ম করেছে তাদেরকে যাতে সেখানেও পরখ করে দেখা হয়, তাহলে বড় দলের এগেনস্টে তাদের এইচপি ইমার্জিং দলের বিপক্ষে বা দলের বিপক্ষেও তারা পারফর্ম করার সুযোগ পাবে। তখন পারফর্ম করলে হয়তো জাতীয় দলের বিবেচনায় অটোমেটিকলি চলে আসবে। তবে শেখ পারভেজ জীবনকে আমি আলাদাভাবে নজরে রাখছি। শেখ পারভেজ জীবন হয়তো বা খুব শীঘ্রই জাতীয় দলের রাডারে চলে আসবে, যেই ব্যাটিং এবং বোলিং প্রতিভা তার আছে। আপনার কাছে এই 5 জন ক্রিকেটার জাওয়াদ আবরার, শেখ পারভেজ জীবন, আহরার আমিন পিয়ান, স্বাধীন ইসলাম এবং এমডি রুবেল, 5 জনের মধ্যে আপনার কাছে কাদেরকে মনে হয় যে তারা খুব শীঘ্রই জাতীয় দলের হয়ে পার্টিসিপেট করতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।